হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসায়নিক গণনা, অর্থাৎ মাধ্যমিকের যে 3 নম্বর চ্যাপ্টারটা আছে সেটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। খুবই সুন্দর, খুবই সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে আজকে বোঝাবো। ভিডিওটি তোমরা প্রথম থেকে একদম অবশ্যই লাস্ট তক দেখবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করা যাক। আজকে আমাদের বিষয় হচ্ছে রাসায়নিক গণনা। সবচেয়ে আগে দেখবো রাসায়নিক গণনা কি, ভালো করে বুঝবে, ঠিক আছে? তো রাসায়নিক গণনা মানে হচ্ছে কোন পদার্থ আছে, সেই পদার্থকে বিক্রিয়া করার পর, বিক্রিয়া যে হয়ে গেল মানে বিক্রিয়া করলাম, সে বিক্রিয়া করার পর আমরা ওটা থেকে কি কি বুঝতে পারবো, ঠিক আছে? তো মনে রাখবে, ওটার থেকে আমরা কি বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়কের কি বুঝতে পারবো, ভর বুঝতে পারবো, আয়তন বুঝতে পারবো, বাষ্প ঘনত্ব বুঝতে পারবো। তো এই যে এগুলো আমরা প্রকাশ করতে পারছি, এইটি হচ্ছে রাসায়নিক গণনা। বুঝতে পেরেছো? তো এটি হচ্ছে রাসায়নিক গণনা। চলো শুরু করা যাক তাহলে। এই দেখো, তাহলে কি হচ্ছে আমাদের, যে রাসায়নিক সমীকরণ থেকে, একটা যে রাসায়নিক সমীকরণ থেকে যে আমরা কি করতে পারি, ভর, আয়তন, বাষ্প ঘনত্ব, এই সব কিছু আমরা নির্ণয় করতে পারি। এটিকে বলা হচ্ছে রাসায়নিক গণনা, ঠিক আছে? তো চলো এরপর দেখা যাক রাসায়নিক সমীকরণ কি। রাসায়নিক সমীকরণ মানে হচ্ছে, দেখো, রাসায়নিক সমীকরণ মানে হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে তাদের অণু সংখ্যা সমান রেখে তাদেরকে কি করা হয়, একটা সমীকরণের মধ্যে লেখা হয়, ঠিক আছে? তো এইটিকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। দেখো ভালো করে আমরা ডিটেলসে বুঝবো। উদাহরণ উদাহরণ দিয়ে যদি আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারবো। দেখো, দেখো, অর্থাৎ কি, বিক্রিয়ক আর বিক্রিয়জাত, এই দুটো হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে চিহ্ন ও সংকেতের সাহায্যে যে প্রকাশ করি আমরা, চিহ্ন ও সংকেতের সাহায্যে প্রকাশ করি, সেটিকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। কিন্তু একটাই মনে রাখবে, এদের মধ্যে যে অনুসংখ্যাটা সেটা কিন্তু মেনটেন করতে হবে, সেটা ভালো করে আমাদেরকে দেখতে হবে। দেখো, এই সমীকরণের মধ্যে কিন্তু আমি যে এখন এটা যেটা লিখেছি, এটা কিন্তু পুরোপুরি আমি ঠিক লিখি নি, ঠিক আছে? তো কেন লিখিনি, কারণ দেখো এখানে হাইড্রোজেন আছে দুটি, এখানে আছে দুটি, এখানে অক্সিজেন দুই, এখানে দেখো অক্সিজেন কিন্তু এক। তাহলে আমি কি করে ঠিক লিখেছি, ঠিক লিখেছি কি না, ঠিক লিখিনি। তাহলে দেখো এখানে অক্সিজেন আছে দুটি, অর্থাৎ এখানে আমাকে দুটি করতে হবে, অর্থাৎ কি, দুই দিয়ে গুণ করব। দেখো বুঝতে পেরেছো কি করলাম, দুই দিয়ে গুণ করলাম। তাহলে দেখো অক্সিজেন হয়ে গেল দুটি, কিন্তু হাইড্রোজেন তার সাথে কটি হয়ে গেল, চারটি হয়ে গেল, দু দুয়ে চার। তাহলে এখানে আমার হাইড্রোজেন আছে কটি, দুটি, আমাকে চারটি করতে হবে। দুই দুয়ে চার। এটি হলো প্রপার রাসায়নিক সমীকরণ। বুঝতে পেরেছো? অর্থাৎ কি, এই দুটো হচ্ছে বিক্রিয়ক পদার্থ।
এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে দেখো তো আমি কি করেছি, এই যে বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলি কি করেছে, চিহ্ন ও সংকেতের সাহায্যে আমি লিখেছি, কিন্তু তাদের যে অনুসংখ্যা কিন্তু সেটা কিন্তু সমতা বোধান, সেটা সমতা বজায় রেখে তারপরে আমি লিখেছি। কোনটি কম বেশি দেখো না, কোনটি কম বেশি হচ্ছে না। এখানে 4টি, এখানেও 4টি, এখানে 2টি, অক্সিজেনও 2টি। বুঝতে পারছো তো? এটি হচ্ছে রাসায়নিক সমীকরণ, এটি হচ্ছে রাসায়নিক সমীকরণ। বুঝতে পেরেছো? এরপর দেখো এই রাসায়নিক সমীকরণ করব কেন আমরা, তাৎপর্য কি? তো একটু আগেই বললাম তো, এই রাসায়নিক সমীকরণের মাধ্যমে কি আমরা বস্তুর ভর জানতে পারবো, আয়তন জানতে পারবো, বাষ্প ঘনত্ব জানতে পারবো, কি কি পদার্থ দিয়ে অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ জানতে পারবো, বিক্রিয়ক পদার্থ জানতে পারবো, বিক্রিয়াজাত পদার্থ জানতে পারবো, কোনটি কি পরিমাণে আছে সেটি জানতে পারবো। বুঝতে পেরেছো তো? তাহলে সব কিছু দেখো আমরা এটা থেকে রাসায়নিক সমীকরণ থেকে জানতে পারছি, এটি হচ্ছে এর তাৎপর্য। পরীক্ষা এসে থাকে যে রাসায়নিক সমীকরণের তাৎপর্য কি, তাৎপর্য এখানে করবোটা কেন আমরা, কেন আমরা বিক্রিয়াজাত পদার্থ জানতে পারছি, ওদের দেখো চিহ্ন জানতে পারছি, ওদের সংকেত জানতে পারছি, ওদের আয়তন জানতে পারবো, ওদের ভর জানতে পারবো। বুঝতে পেরেছো তো? সব কিছু আমরা কি এই সমীকরণ থেকেই জানতে পারছি, এই জন্যই আমাদের এটি করা। ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর দেখো, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। ঠিক আছে তো? দেখো ভরের সংরক্ষণ, ভরের সংরক্ষণ এর থেকে আমরা কি বুঝতে পারি, মনে রাখো ভর হচ্ছে অবিনশ্বর। মানে কি, মানে ভরকে না তুমি সৃষ্টি করতে পারবে না ধ্বংস করতে পারবে। ঠিক আছে তো? ভর হচ্ছে সর্বদা ধ্রুবক, মানে বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে সর্বদা কি থাকে, ধ্রুবক থাকে। মানেটা কি, বিক্রিয়ার আগে বিক্রিয়ার পরে মানে কি, এই যে বিক্রিয়া হলো, বিক্রিয়ার আগে যে এই যে ভরটা আর বিক্রিয়ার পরে যে ভরটা, সেইটা কিন্তু সর্বদা কি থাকে, সমান থাকে। অর্থাৎ এইটা যত বেরোবে এটাও তত বেরোবে। ঠিক আছে তো? দেখো তোমাদের মধ্যে, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমরা একটা কাঠকে নিয়ে পুড়িয়ে দিলাম, কাঠটা থেকে ছাই পড়ে থাকলো, তাহলে কাঠের যে ভরটা সেটা কি ওই ছাইটা ভরের সাথে কি সমান হবে? না, কোনোদিন হবে না। কি করে সমান হবে? কাঠটা যে আগে যে ভরটা ছিল সেটা দেখো, ওটা তো যখন ওকে যখন পুড়িয়ে দিয়েছিলাম আমরা, তখন একটা শক্তি পরিণত হয়েছিল, তাপ শক্তি। ঠিক আছে তো? কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছিল, তাহলে ভরটা অ্যাকচুয়ালি শক্তিতে রূপান্তর হয়ে গেছে। যদি ওটাকে যদি আমরা আবার যদি ফিরিয়ে আনতে পারা যায়, তাহলে যে পরিমাণ শক্তিটা রূপান্তরিত হচ্ছে, ওটি তারপর কার্বন ডাইঅক্সাইড যেটা উড়ে গেছিল সেইটি, ওগুলা যদি যোগ করি, তাহলে কি দেখবো আমরা, আগের যে কাঠটা ছিল ওই কাঠটির সঙ্গে মোট ভরে কি হবে, সমান হবে। বুঝতে পেরেছো? দেখো এটি একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমি বুঝাচ্ছি। দেখো হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের ওজন হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16, 2 গুণ আছে ওই জন্য 2 দিয়ে গুণ করছি। ঠিক আছে তো? তাহলে দেখো এখানটা দেখতে পাচ্ছ 2 1 2, 2 2 4, 16 দুগুণে 32, দেখো যোগ করলে কত হচ্ছে 36। তাহলে দেখো বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত পেয়ে গেলাম আমরা, 36। সরি বিক্রিয়াজাত নয়, বিক্রিয়ক। এরপর বিক্রিয়াজাত অর্থাৎ যে জলটা তো পরিণত হয়েছিল তার ভরটা আমরা বার করছি। দেখে নাও,
2 কে 2 আর 16 যোগ করলে কত 18 18 18 দুগুণে 36। তাহলে দেখতে পাচ্ছ বিক্রিয়ার আগে যে পরিমাণে ভর ছিল বিক্রিয়ার পরে ঠিক সেই পরিমাণে ভরটি হলো। তাহলে এইটি হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র, অর্থাৎ আমরা কি ভর কি না সৃষ্টি করতে পারবো না ধ্বংস করতে পারবো। বিক্রিয়ার আগে যে পরিমাণে ভর থাকবে বিক্রিয়ার পরে কিন্তু সেই পরিমাণে ভর হবে। বলো বুঝতে পেরেছো তো? বিজ্ঞানী আইনস্টাইন একটা সূত্র আবিষ্কার করেছিল কি, E equals to mc স্কয়ার। কি বললাম? E equals to mc স্কয়ার। এটা হচ্ছে শক্তি, এনার্জি। বুঝতে পারছো তো? শক্তি, এমটা কি বস্তুর ভর আর সিটা কি আলোর গতিবেগ। কি বললাম? আলোর গতিবেগ। তোমরা জানো আলোর গতিবেগ কত হয়? সিজিএস হয় 3 × 10⁻10 মিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড। 3 × 10⁻10 সেমি পার সেকেন্ড। এটি হচ্ছে কিন্তু সিজিএস এ, এটি হচ্ছে সিজিএস এ। আর এসআই তে কি হয়? এসআই তে মিটার করতে গেলে এটা কত হয়ে যাবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কি হয়ে যাবে? 3 × 10⁸। এটি এসআই, এটি সিজিএস। বুঝতে পারছো তো? তাহলে দেখো E equals to mc স্কয়ার আমাদের বেরিয়ে গেল। এটা বিজ্ঞানী আইনস্টাইন আবিষ্কার করেছিল, ওনার সূত্র। ঠিক আছে তো? এরপর দেখো এখান থেকে শক্তির মানটা আমরা কি করে পাবো? যদি 1 গ্রাম ভরের ক্ষেত্রে আমরা কি পরিমাণ শক্তি পাবো? দেখো 1 গ্রামের ক্ষেত্রে কি হবে? 1 × c, আলোর গতিবেগ আমরা সিজিএস করছি। ঠিক আছে তো? 3 × 10⁻10 তার কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ কি হবে? 3 এর স্কয়ার 9 ইনটু, ঠিক আছে তো? শক্তির একক কি? আর্গ, ইআরজি, আর্গ। ঠিক আছে তো? এটি হয়ে গেল আর্গ। এরপর দেখো এটিকে যদি আমরা জুলে পরিণত করি, মনে রাখবে 10⁻7 আর্গ ইকুয়ালস টু 1 জুল। বুঝতে পেরেছো তো? অর্থাৎ কি দেখো 1 জুল ইকুয়ালস টু 10⁻7 আর্গ। ঠিক আছে তো? তাহলে দেখো এটাকে যদি আমরা ভেঙে দিই, কি ভাঙতে পারি তো? দেখো এই দুটো পাওয়ার পাওয়ার যোগ করলে 10⁻20 আসছে। ঠিক তো? আবার এটা মানে হচ্ছে জুল। তাহলে এটা যদি এর জায়গায় আমরা কি লিখবো? 9 × 10⁻13 জুল। বুঝতে পেরেছো? দেখো এরপর যেরকম আমরা ভরের যে একটা সংরক্ষণ সূত্র পেলাম, ঠিক সেরকম ভর ও শক্তির একটা সংরক্ষণ সূত্র আছে। যেটি ভর সেটি তোমরা শক্তি, মানে একই রকম ভাবে তোমরা মনে রাখতে পারবে। যেরকম ভরের যেমন কোনো সৃষ্টি বা বিনাশ নেই, ঠিক সেরকম শক্তিরও কোনো কি নেই, শক্তি বা বিনাশ নেই। বিক্রিয়ার আগে ও বিক্রিয়ার পরে মোট শক্তি কি হয়? সমান থাকে। শক্তিটা শুধুমাত্র কি হয়ে যায়? যেরকম ভরটা পরিবর্তন হয়ে যাচ্ছে, রূপান্তরিত হয়ে যাচ্ছে, ঠিক সেরকম শক্তিটা রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই যেমন দেখো এই যে কারেন্ট, আলো জ্বলছে, অর্থাৎ কি তাপ শক্তি থেকে তাপটা পুড়িয়ে আমরা কি বিদ্যুৎ শক্তি পাচ্ছি, অর্থাৎ শক্তিটা আমরা রূপান্তরিত করছি। ঠিক আছে তো? শক্তিরও কোনো কি নেই, পরিবর্তন মানে বিনাশ নেই। তো এইটি হচ্ছে ভর ও শক্তির সংরক্ষণ সূত্র। অর্থাৎ ভর ও শক্তি দুটোরই কি নেই, ধ্বংস বা সৃষ্টি নেই। অর্থাৎ না সৃষ্টি করা যাবে না ধ্বংস করা যাবে, শুধুমাত্র কি হবে? রূপান্তর করা যাবে। আর কি হবে? বিক্রিয়ার আগে ও পরে মোট ভর বা মোট শক্তির পরিমাণটা সর্বদা কি হবে? সমান বা ধ্রুবক থাকবে। বুঝতে পেরেছো? চলো
এরপর দেখো একটা অঙ্ক করা যাক, ঠিক আছে? তো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে তোমাদের, বলে দিয়েছে এখানে 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে। তোমাকে সব জায়গায় বিক্রিয়াটা মনে রাখতে হবে। Zn তোমরা হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছ বা মনে রাখবে, এটা ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অর্থাৎ কি হবে? এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন হয়ে যাবে আর জিঙ্কটা এই অক্সাইডের সাথে মিশে যাবে, তাই না? দেখো বুঝতে পেরেছ? দেখো বলে দিয়েছে Zn এর মানটা দেওয়া আছে, ঠিক আছে? কত দেওয়া আছে? 65.4, ঠিক আছে? তো তাহলে দেখো হাইড্রোজেনের পরিমাণটা তোমাদেরকে মনে রাখতে হবে। হাইড্রোজেন একটু আগে লিখলাম 1 ইন্টু 2 আছে, 2 গুণ করলাম সমান সমান 2। বুঝতে পেরেছ? প্রশ্নে বলেছে আমাদের 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে কত হাইড্রোজেন উৎপন্ন করবে। অর্থাৎ দেখো এত গ্রাম জিঙ্ক মেশাতে গেলে আমাদের হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে কত? 2 গ্রাম। তাহলে বলে দিয়েছে 130.8 গ্রাম Zn এতটা মেশাতে গেলে কতটা আমাদের কি উৎপন্ন হবে? হাইড্রোজেন কতটা উৎপন্ন হবে। এই এতটার জন্য কি হচ্ছে? এতটার জন্য আমাদের এতটা হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এত গ্রাম, তাই না? তাহলে একের জন্য কত হবে? বুঝতে পেরেছো? এক গ্রামের জন্য কতটা হাইড্রোজেন উৎপন্ন হবে? কম হবে ঐকিক নিয়মে। তাহলে কত বলেছে? এত গ্রামের জন্য কত হবে? বেশি হবে, ঐকিক নিয়ম, বেশি মানে গুণ। ঠিক আছে, দেখো এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে এটি হয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি করলাম, 2 দিয়ে কত হলো? 2 দিয়ে বেরিয়ে গেল আমাদের 4 গ্রাম। বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখো এরপর আয়তন সংক্রান্ত কিছু প্রশ্ন তোমরা ভালো করে একটু মনে রাখো, কয়েকটা জিনিস মনে রাখবে। 1 গ্রাম মলের যে কোনো মলের গ্যাসীয় পদার্থের 1 গ্রামের ক্ষেত্রে কি হবে? এসটিপিতে তার মানটা হবে 22.4 লিটার। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, ঠিক আছে? কত হবে মানটা? সমস্ত গ্যাসের ক্ষেত্রে, শুধুমাত্র হাইড্রোজেন না, সমস্ত গ্যাসের ক্ষেত্রে কি হবে? 22.4 লিটার হবে। বুঝতে পেরেছো? দেখো এটি হচ্ছে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন। 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত হয়? 0.089, ঠিক আছে? তো এত অ্যাকচুয়ালি গ্রাম হবে, কি হবে? গ্রাম, এত গ্রাম, এটা হাইড্রোজেন গ্যাসের কি হয়? ওজন। বুঝতে পেরেছো? তো এটা তোমরা একটু মনোযোগ দেবে, কারণ পরীক্ষায় ডিরেক্টলি তোমাদের শর্ট প্রশ্ন এসে থাকে।
দেখো আমি তোমাদের আয়তন সংক্রান্ত অঙ্কগুলো করছি না, অনেক বড় ভিডিওটি হয়ে যাবে। আমি পরবর্তী তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আমি তোমাদের আয়তনের অঙ্কগুলো করে দেব। তোমরা ওজন সংক্রান্ত অঙ্কটা দেখলে একটু মনোযোগ সহকারে দেখবে, ওই টাইপসের অঙ্ক তোমাদের একটু ভালো করে এসে থাকে। আরেকটি জিনিস তোমাদেরকে আমি বারবার বলবো, তোমাদের দেখবে ক্লাস 9-এর যে 1 থেকে 20 অবধি যে প্রথম 20টা মৌলের পারমাণবিক গুরুত্ব ছিল, ওগুলা কিন্তু তোমরা কন্টিনিউ মনে রাখবে, কারণ ওগুলি না মনে রাখতে গেলে কিন্তু এখানে অঙ্কগুলো করতে কিন্তু অনেক প্রবলেম হবে। এই যেমন অক্সিজেন সরলো, আমরা কি করে পেলাম, ওইটা মনে রাখবে, ওখান থেকে পেয়ে যাবে প্রথম 1 থেকে 20 অবধি। বুঝতে পেরেছো? আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এবং আমার যদি পড়াটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি তোমাদের পরবর্তীকালে তোমাদের কমেন্ট দেখে পরের ক্লাসটি আমি নেব। ধন্যবাদ, ভালো থেকো।